বলিদানও পর্যন্ত দিতে বাধ্য হয়েছে, মার্ডার হয়েছে। এবং কিভাবে অসহায়ের মতো এরা দেখে ভোট চুরি হয়, ভোট লুট হয়। তাই এবারে এরা যেমন ডিএর সমর্থনে লড়াই ধর্মঘট করছে, সাথে সাথে গণতন্ত্র রক্ষা করার বিষয়েও কিন্তু সংগ্রামী ঐক্যমঞ্চ সোচ্চার। যেহেতু এবারের লোকসভা নির্বাচন ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবে সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মোড়কে, তাই ইনাদের যে বাস্তব অভিজ্ঞতা আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কারণ এই রকম ভোট চুরি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও হয় না। নির্বাচনের দিন, নির্বাচন চলাকালীন এবং গণনার পরবর্তী সময় পশ্চিমবঙ্গে যে রক্তের হোলি খেলা হয়, এটা ভারতবর্ষের কোথাও হয় না। 2021 সালের পরে উত্তরপ্রদেশ থেকে লাস্ট রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম, তেলেঙ্গানায় ভোট হয়েছে। কোথাও এ দল এসছে, ও দল গেছে, কোনো দল থেকে গেছে, কোথাও কিন্তু নো ক্যাজুয়ালিটি, নট এ সিঙ্গেল কেস। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা ভয়াবহ অবস্থা দেখেছি, এমনকি পঞ্চায়েতে 55 জনকে খুন হতে হয়েছে। 1 কোটি গ্রামের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবারেও 15,000 আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে এবং প্রায় 20টার বেশি গণনা কেন্দ্রে গণনা কর্মী, গণনার থাকা বিরোধী দলের এজেন্ট প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়নি। 900 কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখে মমতা ব্যানার্জি তার নিজের ক্যাডারদের দিয়ে ভোট করেছে। তাই ডিএ আন্দোলন, শূন্য পদে নিয়োগ আন্দোলন, প্রমোশনের ইত্যাদি সরকারি কর্মচারী স্থায়ীকরণের আন্দোলন, তার সাথে সাথে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে এই স্টেক হোল্ডার কর্মচারী, শিক্ষকদের, শিক্ষাকর্মীদের তাদেরকেও এগিয়ে আসা উচিত। এজন্য আমি ইসিআইর কাছে তাদের দাবি যেহেতু ফুল গেট রাজ্যে আছে তুলে ধরার জন্য প্রস্তাব রেখেছি। আর বলেছি আপনাদের মঞ্চ অরাজনৈতিক, কিন্তু আপনি আসুন আমরা একটা জায়গায় ঠিক করি যে নো ভোট টু মমতা। আমরা এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে ভোট করি, তাতে কোথা থেকে কে জিতবে জনগণ ঠিক করবে। আমি এই মঞ্চের বাইরে গিয়ে নিশ্চয়ই আমার দলের ওই ভোট চাইবে, জনগণ ঠিক করুক তারা কাকে জেতাবে। সবাই মিলে যাতে আমরা বলি নো ভোট টু মমতা। আচ্ছা, অভিজিৎ গাঙ্গুলি কি তিনি আজকে জানিয়েছেন এবিপি আনন্দের প্রতিনিধি সৌভিক মজুমদার যে তিনি মঙ্গলবার বিচারপতি হিসেবে ইস্তফা দিচ্ছেন, বিজেপি জয়েন করছে, ময়দানে তিনি যোগ দিতে যাচ্ছেন। এবং অভিজিৎ গাঙ্গুলি কি জয়েন করছে বিজেপি ময়দানে ভোটের আগে যোগ দেওয়া, সেটা রাজ্যের বিরোধী দল। প্রথমত আমি রাজ্যের বিরোধী দলনেতা, উনি সম্মানীয় বিচারপতি, উনি যতক্ষণ না পদত্যাগপত্র দিচ্ছেন, পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করছেন, ততক্ষণ আমার একজন এক্সিস্টিং বিচারপতি নিয়ে কোনো মন্তব্য করা উচিত। কিন্তু উনি যদি ওনার পদত্যাগপত্র গৃহীত হলে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে, তখন আমি আমার বক্তব্য বা আমার দলের ভাবনার কথা বলতে পারি। তো এখনো হি স্টিল এক্সিস্টিং জাস্টিস অফ গ্রেট ক্যালকাটা। অধীর রঞ্জন চৌধুরী এই প্রসঙ্গে যেটা বলছেন, তিনি বলছেন যে তিনি একসময় বলেছিলেন যদি কোনোদিন অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে আসেন প্রথম ব্যক্তি হিসেবে ভোট দেবেন। তিনি আজকে জানালেন যে আমি ওনাকে বলবো এলে আমাদের সীমিত সামর্থ্য। আবার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছেন, অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা? অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন, না সামাজিক সংগঠনে থাকবেন, না বই লেখার কাজ করবেন, বা অরাজনৈতিক গণ আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। তিনি যখন বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই, তখন বলেছেন যে রাজনৈতিক প্ল্যাটফর্মে যেটা বলেন আমি শুনেছি, উনি বলেছেন বৃহত্তর প্ল্যাটফর্ম। ঠিক আছে, রাজনীতি কথা বললে আমি তখনই রিয়াকশন দেব। একটু 48 ঘন্টা অপেক্ষা করলে বিজেপিতে আসলে কি বিজেপি স্বাগত জানাবে স্যার? দলের হার নাম বলছেন বাম হতে পারে, ওনার উপর ছেড়ে দেন। আমি অন বিহাফ
বিহাফ অফ বিজেপি আমি ওনার রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট হওয়ার পরে কুণাল ঘোষ বলছেন এই বিষয়ে যে দলে উনি যান না কেন সেখানেও দুর্নীতি বা অন্য যে কোনো অভিযোগ থাকতে পারে, তখন এগুলো মেনে নিতে পারবেন তো উনি যদি রাজনীতিতে যান? আমি এসব লোকের কথা বলতে অধিকারী পরবর্তী সাংসদ হওয়ার জন্য বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে। গতকালকে যার নাম ঘোষণা হয়েছে, তৃণমূলের তরফে একটা টিকা দেওয়া হচ্ছে যে পরিবারবাদ। আপনি অধিকারী কিভাবে দেখছেন? আমি তৃণমূলের প্রশ্ন প্রথমত ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থী নির্বাচিত হোক আমি চাইব, কারণ মোদীজি সরকার করবে সবাই জানে। এবং লোকসভা নির্বাচনে এই রাজ্যের তৃণমূলের কোনো ভূমিকা নেই। 543টা কেন্দ্রে ভোট হচ্ছে, তৃণমূল খুব চেষ্টা করলেও 22-44টার বাইরে প্রার্থী দিতে পারবে। এই কোশ্চেন অফ পার্লামেন্ট ইলেকশন তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা অপ্রাসঙ্গিক একটা আবর্জনা, যাকে ডাস্টবিনে ফেলে দেয় ভালো। এটা নির্বাচন হচ্ছে দেশের নির্বাচন, প্রধানমন্ত্রী তৈরি নির্বাচন। এখানে আমি চাইব নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী হবেন সবাই জেনে গেছে, তা প্রধানমন্ত্রীর পক্ষের সাংসদদের পাঠালেই তার এলাকার জনগণের ভবিষ্যৎ বর্তমান দুটোই সুরক্ষিত থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সৌমেন্দ্র অধিকারীর ক্ষেত্রেই বলেন, তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোট ভাই, সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং উনি স্টার্টেড ইজ জার্নি এজ এ কলেজের সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং তিনি 2021-এর 1 জানুয়ারি তার সমস্ত পদ থেকে রিজাইন করে চেয়ারম্যান কাউন্সিলর ইত্যাদি থেকে তিনি ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন গত প্রায় 2.5 বছরের সময়কালের বেশি সময় ধরে এবং তিনি বর্তমান ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার একজন সাধারণ সম্পাদক। তাই দল মনে করেছে, তাই তাকে দিয়েছে আমার অনুজ ভাতা হিসেবে তিনি টিকিট পাননি। আর তৃণমূল কংগ্রেস কাছের ঘরে বসে ঢিল না মারাই ভালো। মমতা ব্যানার্জির সঙ্গে আমি কাজ করেছি, তিনি সবসময় বলতেন আমার কোনো পরিবার নেই, মা যতদিন জীবিত আছেন দায়বদ্ধতা আছে। মা গত হয়ে যাওয়ার পরে আমি পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে পরিবার করব। সেই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় লাশের মিছিলের উপর দিয়ে হেঁটে আমাদেরকে ব্যবহার করে 11 সালে মুখ্যমন্ত্রী হয়ে 21শে জুলাই তিনি ভাইপোকে নিয়ে নিয়েছেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমার কাছ থেকে এই 3.5 বছরের যে মালটি একটু আগে বলছিলেন জেলখানা মাল, মাইকটা কাটিয়ে নিয়ে যুবা তৃণমূল ঘোষণা করেছিলেন। মমতা ব্যানার্জির পরিবার 12 সাল থেকে কিভাবে সম্পত্তি বৃদ্ধি করেছে তা নয়, তার পরিবারের ভাতৃবধূ কাজরি ব্যানার্জি কাউন্সিলর হয়েছে। কলকাতা যত স্পোর্টসের অর্গানাইজেশন আছে সেখানে স্পোর্টসম্যানদেরকে ধাক্কা মেরে তাড়িয়ে দিয়ে হকির মাঠ, টেনিসের মাঠ, মোহনবাগানের মাঠ, অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমি 10টা জায়গা বলতে পারবো যেখানে অজিত ব্যানার্জি থেকে শুরু করে মমতার গোটা গোষ্ঠী তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। শুধু তাই নয়, তার পরিবারের একাধিক সদস্য শুধু মমতা ব্যানার্জির পরিচয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও রাজনীতি করছেন, খেলার মাঠ দখল করেছেন, বেআইনিভাবে ডাক্তার হয়ে ডাক্তারিও করছেন। এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। তাই দয়া করে তৃণমূল বা তোলামূল যাদের দেখলেই লোক চোর বলে, দয়া করে কাচের ঘরে বসে ঢিলটা ছুঁড়ে